প্রথম সাপ্লিমেন্টারিতে নাম ছিল না, দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে উঠল শশী পাজার নাম। সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠল শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীর। আবির রয়েছে সঙ্গে, আরো জানাবে আবির। তিনি কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন, কারণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না তার। এবং চূড়ান্ত ভোটার তালিকাতে তার নামের পাশে বিচারাধীন এটি লেখা ছিল, এবং শুক্রবার মধ্যরাতে যখন দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয় তখন দেখতে পাওয়া যায় যে বিচারাধীন স্ট্যাটাস তার নামের পাশ থেকে উঠেছে। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একাধিক যে প্রার্থী তাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই রয়েছে। বহুজন অবশ্য বলছেন যে তারা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাও তারা পরিষ্কার করে দেখে উঠতে পারছেন না। এর পাশাপাশি হাসনের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী কাজল শেখ, তারও নাম উঠেছে, সেটাও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতে লক্ষ্য করতে পারা যাচ্ছে। ধন্যবাদ। ভোটার তালিকায় নাম উঠল ট্রাইব্যুনাল সদস্যের। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে অবশেষে নাম অবসরপ্রাপ্ত বিচারপতির। দ্বিতীয় ভোটার তালিকায় অবসরপ্রাপ্ত বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির নাম। অবসরপ্রাপ্ত বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি এসআইআর ট্রাইব্যুনালের সদস্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নাম বাদের ভুয়ো খবর ছড়ায়। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে উঠেছে অবসরপ্রাপ্ত বিচারপতির নাম। বাম আইএসএফ এর আসন সমঝোতা, কিন্তু একাধিক জায়গায় তারা একে অপরের মুখোমুখি। বামেদের ঘোষিত আসনে প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ। তৃণমূল ছেড়ে আইএসএফ এ যাওয়া আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েও আপত্তি বামেদের। গুরুত্ব দিতে নারাজ নওশাদ সিদ্দিকী। যাকে আমরা পরাস্ত করব তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। একুশের ভোটে শূন্য বামেরা। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিটফল 0। এবারের ভোটেও আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেছে বামফ্রন্ট, কিন্তু তাতেও নানা জায়গায় কাঁটা। একাধিক এমন আসন রয়েছে যেখানে বাম আইএসএফ মুখোমুখি, যেমন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, বীরভূমের মুরারই। উত্তর 24 পরগনার দেগঙ্গা, মধ্যমগ্রাম এবং বারাসাত, এই 3 বিধানসভা আসন ফরওয়ার্ড ব্লকের জন্য ছাড়া হয়। এর মধ্যে মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। উত্তরবঙ্গে আবার বামফ্রন্টেই জট। কোচবিহার উত্তরে প্রার্থী দিয়েছে সিপিআইএম। ফরওয়ার্ড ব্লকের হুঙ্কার, কোচবিহার উত্তর থেকে সিপিআইএম কে প্রার্থী প্রত্যাহার করতে হবে, না হলে সিপিআইএম এর দেওয়া সব আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দেবে। মাথাভাঙ্গা, শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ, আরও 4টা সিট তো আছে। আমাদের যদি সিটে প্রার্থী থাকে অন্য দলের, আমরা আমাদের অধিকার হবে প্রার্থী দিয়ে দেওয়া। রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত মাফিক চলছি। রাজ্য বামফ্রন্ট যা বলবে সেই মোতাবেক আমাদের পার্টি আমরা কাজ করব। বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে বাম আইএসএফ টানাপোড়েন চলছে। ভোটের মুখে নয়া জট, সৌজন্যে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন। তারপরেই আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বে প্রার্থী করেছে আইএসএফ। এতে আপত্তি রয়েছে বামেদের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন, যার হাতে কমরেডদের রক্ত লেগে তার পাশে বামেরা নেই। যাকে আমরা পরাস্ত করব তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে
তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। কিন্তু এই বাম আপত্তিতে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় গরম ভাঙড়, কোমর বেঁধে প্রচারে তৃণমূল আইএসএফ। কিন্তু বিজেপির প্রার্থী কোথায়? জয়ন্ত গায়েনকে তো সেভাবে দেখাই যাচ্ছে না। কিন্তু কেন? এই নিয়ে জোর জল্পনা। ইনি জয়ন্ত গায়েন, ভাঙড়ের বিজেপি প্রার্থী। অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে ভোটের প্রচারে, কিন্তু ভাঙড়ে সেভাবে দেখাই নেই বিজেপি প্রার্থীর। আমাদের প্রার্থী ভাঙড়ের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, তারা খুব শীঘ্রই নামবে এই আর কি। পার্টি প্রার্থী করেছে, পার্টি যেদিন আমাদের প্রচারে নামাবে আমরা প্রচারে নেমে যাব। দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোট ঘোষণার আগে থেকেই গরম। সম্প্রতি বেশ কয়েকবার তৃণমূল আইএসএফ সংঘর্ষ হয়। এরই মধ্যে গত 15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে কমিশন। ভাঙড়ে শওকত মোল্লাকে প্রার্থী করে তৃণমূল। এরপর থেকেই তিনি কোমর বেঁধে প্রচারের ময়দানে। ভোটের ময়দানে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীও। ভাঙড়ে জয়ন্ত গায়েনকে প্রার্থী করেছে বিজেপি। অন্য দলের প্রার্থীরা প্রচারে নামলেও বিজেপি প্রার্থীর দেখা নেই। কিন্তু কেন? খুবই ভালো লাগছে, আর যেহেতু আমার স্বামী প্রার্থী হয়েছেন, এলাকার মানুষজন সবাই অনেক খুশি, আমরাও খুব খুশি। দাদাকে ভোট প্রচারে দেখা গেল না, কবে কি প্রচার শুরু করবে কিছু জানেন আপনি? খুব তাড়াতাড়ি শুরু করবেন এটুকুই শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত কোথাও প্রচারে যায়নি তো? শুনছি তো উনি যাচ্ছেন, অনেকের সঙ্গে কথা বলছেন, মিটিংয়ে বসছেন। ভাঙড় 1 নম্বর ব্লকের খড়ম্বার বাসিন্দা জয়ন্ত গায়েন এলাকারই একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। জয়ন্তর দিদি উমা মণ্ডল বেওতা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার ছেলে অর্থাৎ জয়ন্তর ভাগ্নে কৌশিক মণ্ডল ভাঙড়ের তৃণমূল নেতা। এই জয়ন্ত গায়েনকে এবার ভাঙড় কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। ভোট ঘোষণার এতদিন পরেও যাকে সেভাবে প্রচারে নামতেই দেখা যাচ্ছে না। আমাদের প্রার্থী ভাঙড়ের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, তারা খুব শীঘ্রই নামবে এই আর কি। পার্টি প্রার্থী করেছে, পার্টি যেদিন আমাদের প্রচারে নামাবে আমরা প্রচারে নেমে যাব। বিজেপির প্রার্থী, তার বাড়ির উঠোনে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা গেঞ্জি। বাড়িতে বিজেপি প্রার্থী অথচ অভিষেক ব্যানার্জির গেঞ্জি ঝুলছে বাড়িতে। সেটা কোনো ব্যাপার না, যেহেতু বাচ্চার একটা ব্যাপার, অ্যাক্সিডেন্ট, তো সেহেতু সেখানে যেটা পেয়েছেন ওনারা সেটাই ওকে দিয়েছে পরিয়ে, সেটা পরি। তো এটা হতে পারে হয়তোবা, আমি যতদূর শুনেছি ওনার ভাই নাকি তৃণমূলের বুথ সভাপতি। আমাদের প্রার্থী বিজেপির প্রার্থী এবং আগামী দিনে উনি লড়াই করবেন, উনি লড়াই দেবেন। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। 15ই মার্চ ভোটের দিন ঘোষণা, আর তারপরই সব দল কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে। দফায় দফায় প্রকাশ করছে প্রার্থী তালিকা। কিন্তু কংগ্রেস এখনো একজন প্রার্থীর নামও ঘোষণা করে উঠতে পারল না। বাংলায় ভোট যুদ্ধ, জোর কদমে চলছে প্রচার। তৃণমূল থেকে বিজেপি, বাম থেকে সদ্য তৈরি হওয়া আম জনতা উন্নয়ন পার্টি। ভোটারদের মন জিততে চেষ্টার কসুর করছে না কেউই। ব্যতিক্রম একমাত্র কংগ্রেস। এখনো তারা প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি। 15ই মার্চ বাংলায় ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। 23 এপ্রিল এবং 29 এপ্রিল বাংলায় 2 দফায় ভোট গ্রহণ।
ভোটের দিন ঘোষণার পরের দিনই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি এবং বামেরা। তারপর তারা কোমর বেঁধে প্রচারে। 17ই মার্চ মানে ভোট ঘোষণা দুদিনের মাথায় 291 আসনের প্রার্থী ঘোষণা করে দেয় তৃণমূল। তারপর থেকেই তৃণমূলের প্রচারে ঝড়। নওশাদ সিদ্দিকীর আইএসএফ, হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সমস্ত দল ভোট প্রচারে ব্যস্ত, আর এ রাজ্যে কংগ্রেস তাদের প্রার্থী তালিকায় প্রকাশ করে উঠতে পারেনি। দিদি আর মোদি তাদের তাড়াহুড়ো থাকতে পারে, কংগ্রেস দলের কোনো মাথা ব্যথা নেই, তাড়াহুড়ো নেই। কংগ্রেস তালিকা প্রকাশ না করলেও অধীর চৌধুরী কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন তিনি এবার বহরমপুর থেকে লড়বেন। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। হ্যাঁ, অস্বস্তি একটা লাগবে, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। এরপরেই বহরমপুরের একাধিক জায়গায় শুরু হয়ে যায় অধীর চৌধুরীর নামে দেওয়াল লিখন। দিদি আর মোদি তাদের তাড়াহুড়ো থাকতে পারে, কংগ্রেস দলের কোনো মাথা ব্যথা নেই, তাড়াহুড়ো নেই। তার কারণ কংগ্রেস দলের নেতারা সারা বছর মানুষের সঙ্গে থাকে, সৎভাবে থাকে, তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে না। অধীর চৌধুরী সারা বছরও ময়দানে থাকে, ভোট এলো আর ময়দানে নামলো তা তো নয়। অধীর চৌধুরীকে পাওয়া যাচ্ছে না এটা ব্যাপার না, অধীর চৌধুরীকেই পাওয়া যায় সারা বছর, শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন অধীর চৌধুরী ভরসা। মালদাতেও কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু। মালদার প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, তার নামে চলছে প্রচার। তো কর্মীদের আবেগ, কেউ হয়তো লিখেছে, কিন্তু আমরা আমাদের একটা জাতীয় কংগ্রেসের প্রার্থী পদ যেদিন যখন ঘোষণা হবে তখন থেকে সে প্রার্থী হবে। এখন যদি কোনো কর্মী আবেগবশত লিখে ফেলে, সেটা তো কর্মীর আবেগকে তো আমরা ভাবাবেগকে তো আঘাত করতে পারি না। তবে এটা ঠিক নয় যে যেহেতু প্রার্থী পদ যেদিন ঘোষণা করবে আমাদের এআইসিসি, সেদিন থেকে সে প্রার্থী হবে। উত্তর দিনাজপুরের চোপড়া, দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরেছেন জাকির আবেদিন। সোমবার কংগ্রেসের চোপড়া ব্লক কমিটি ঘোষণা করে দেয় তিনি এবার প্রার্থী হচ্ছেন। সেই মতো শুরু হয়ে গিয়েছে প্রচার। আমরা জেনারেল মিটিং ডাকে, আমাদের যেহেতু পার্টিগত অ্যানাউন্সমেন্টে দেরি হচ্ছে, আমরা যেহেতু প্রার্থী একজনের নাম পাঠাইছি লাস্টে সিদ্ধান্ত করে, সেক্ষেত্রে আমরা ব্লক কংগ্রেসের সম্পাদক মণ্ডলের পক্ষ থেকে প্রার্থী আমরা ঘোষণা করি। বিষয়টা জেলা সভাপতি জানি? হ্যাঁ, অবশ্যই জানে। আমি সবুজ সংকেত না পাইলে আমরা এটা প্রার্থী ঘোষণা করতে পারি। আমার উপরে যে আস্থার ওনারা রেখেছেন না, আমি সেই দায়িত্বটা একবারে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। দলে থাকবো, দলে লড়াই করবো এবং মানুষের আপদ বিপদে পাশে থাকবো সবসময়। নিউজ 18 বাংলা।